জীবনে যে অকৃতকার্য করে নাই সে কোনো দিন সম্পদশালী হতে পারে না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 মানে মাধ্যমিকের ফাইনাল তোমাদের যে টেস্ট পরীক্ষা হচ্ছে তার প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি, যেটা আমরা আলোচনা করব শিওর শর্ট এই বইটির প্র্যাকটিস সেট 2 নিয়ে। ওকে, এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 করেছি, আজকে আমরা 2 করব। তো যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। ক্লাস 10 সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রথম কোশ্চেনটি নিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন বলছে, যে জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি সেটি হাইড্রোজেন। নেক্সট, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক হয় না? কেলভিন স্কেল। এসটিপিতে, আচ্ছা এটি একটি অঙ্ক রয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা ক্যালকুলেশন করে দেখানোর সেটা তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দেব, আর যেটা থিওরি কোশ্চেন সেটা আমরা মার্ক করে যাব। এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? আমরা এখানে লিখতে পারি এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন 22.4 লিটার। এটা আমরা জানি, এটা থিওরিতে আমরা জেনেছি যে কোনো গ্যাসের 1 মোল সমান আয়তন হয়ে থাকে 22.4। শুধু কার্বন ডাই অক্সাইড নয়, যে কোনো গ্যাসের জন্য। প্রশ্নে বলেছে যে এসটিপিতে 0.01 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? ঐকিক নিয়মের মতো 22.4/1 ইন্টু 0.01। পয়েন্ট তুললে নিচে একটা 10 আসছে, এদিকের পয়েন্ট তুললে নিচে 100, কারণ দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে। এবারে কাটাকাটি, আমরা কাটাকাটি করলে হয়ে যাবে, কিন্তু কাটাকাটিটা করছি না যাতে আমাদের সুবিধা হয়। উপরে আছে 224 দিয়ে দিলাম, নিচে আমরা দেখছি 1 2 3, তিনটে শূন্য, তাহলে উল্টো দিক থেকে তিনটে সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেব। ওকে, তাহলে এত লিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? এই 1.4 এই প্রশ্নটির সমাধানটি তোমাদের পাশের স্লাইডে তুলে ধরেছি, এটা একটু দেখে নাও, মানে কোশ্চেনটি দিয়েছি, সলিউশনটা দেখে নিই। কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে ক্ষেত্র প্রসারণ, আচ্ছা এক মিনিট, প্রসারণ গুণাঙ্ককে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা চিহ্নিত করি। এদের মধ্যে সম্পর্ক কি? যে β/2 সমান γ/3। আমাদের প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান বলছে x, তাহলে বলতে পারি যে বিটা এর মান x। তাহলে আমরা বিটা এর পরিবর্তে x দিয়ে দিলাম 2 সমান γ/3।
এটিকে যদি কোণাকোণি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3x বাই বাই নয় 3x সমান 2y। আচ্ছা ওয়াই গামা হচ্ছে গামা। আমরা যেহেতু গামা এর মানটিকে নির্ণয় করব, গামাকে এক পাশে রাখলাম, 2কে অপোজিটে নিয়ে চলে এলাম, গুণ ছিল ভাগ হয়ে চলে এসছে। তাহলে আমরা গামা সমান কি পেলাম? 3x/2। গামা সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন ছিল, গামা সমান হচ্ছে 3x/2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অপশান সি মার্ক করলাম। নেক্সট পরবর্তী স্লাইডে কি বলছে? লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া রশ্মির বিচ্যুতি কত? সেটি 0 ডিগ্রি। নেক্সট উত্তল লেন্সের সামনে বস্তুকে f ও 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয় সৎ ও বিবর্ধিত। পরবর্তী ফিউজ তারের উপাদানগুলি হল সি, পিবি ও এসএন। নেক্সট তড়িৎ ক্ষমতার রাশিটির জন্য প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? সেটি অপশান ডি, পি সমান I²/R। নেক্সট 5 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে, সেটি গামা রশ্মি। নেক্সট প্রদত্ত কোন মৌল জোড়টি নিকোটোজেন গ্রুপের অন্তর্গত? সেটি NOP। নেক্সট নিচের কোনটিতে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী 3টি বন্ধনী আছে? সেটি NH4Cl। পরবর্তী প্রশ্ন 1.12 বলছে তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকারের ড্যাশ। এটি হচ্ছে মানে ড্যাশ নয়, মানে অপশানগুলোর মধ্যে অপশান সি হয়ে যাবে, মানে জারণ বিজারণ বিক্রিয়া। পরবর্তী অয়েল অফ ভিটিওল নামে পরিচিত H2SO4। তারপরে বলছে সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে, সেটি পারদ। আচ্ছা নেক্সট বলছে অ্যালকিনের উদাহরণ। তো এই অ্যালকিনের উদাহরণটা কি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যালকিনের উদাহরণ হলো অপশান এ, বি, সি, ডি, 4টে অপশান রয়েছে, কোনটি দেখিনি। প্রথমত আমাদের কাজ অ্যালকিনের সূত্রটা কি বা অ্যালকিনের রাসায়নিক সংকেত। অ্যালকিনের সংকেত CnH2n। এবারে আমরা দেখব অপশানগুলোর মধ্যে C2 রয়েছে, আর একদিকে C3, আর একদিকে C3, আর একদিকে রয়েছে C2। তাহলে সি এর মান আমরা দুটো পাচ্ছি, ওকে, 2 আর 3। এখন এই n এর মানও আমরা এটাই বসাবো 2 বা 3। আমরা n এর মান একবার 2 দিয়ে দেখব, একবার 3 দিয়ে দেখব, যে অপশানটি মিলে যাবে সেটি আমাদের সঠিক উত্তর। তো প্রথমে আমরা 2 দিয়ে দেখি, n সমান 2 দিয়ে দেখব। তাহলে CnH2n, C2H2 ইন্টু 2, C2H 2 দুগুণে 4 হচ্ছে। আবারও একবার n সমান 3 দিয়ে দেখব, CnH2n, n এর কাছে 3 দিলাম, H 2 ইন্টু 3, C3H 2 3 6। তাহলে এই দুটির মধ্যে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা দেখব এই দুটির মধ্যে কোনটি অপশানে রয়েছে। এই C3H6 অপশান বি রয়েছে, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান বি মার্ক করে নিলাম। নেক্সট পরবর্তী বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.1-এ কি বলছে? স্ট্র্যাটোস্ফিয়ারের মূল
রাসায়নিক উপাদানটির নাম কি? সেটি ওজোন O3। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। এটি টপোস্ফিয়ার। নেক্সট, অঙ্গার, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সেটি পেট্রোল। পরবর্তী, আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে? হবে 0। 4 গ্রাম H2, এটা একটা সমীকরণ রয়েছে, এটা আমরা অ্যান্সারটা নির্ণয় করব। 4 গ্রাম H2 এর জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যেটি জানি, PV সমান nRT। এখন n সমান আমরা বলতে পারি W/m। ওকে, ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে ওজন এবং m হচ্ছে আণবিক ভর। আচ্ছা, আমরা প্রথমত n এর কাছে W/m দিয়ে দিলাম RT। ওকে, এখন ওজন আমাদের কি বলছে? প্রশ্নে বলে দেওয়া আছে 4 গ্রাম। আণবিক ভর H2 দেওয়া রয়েছে, এর আণবিক ভর H এর 1, দুটো H রয়েছে 2, তাহলে 1 2 2, এই 2 হচ্ছে আণবিক ভর। তাহলে আণবিক ভরের কাছে আমরা 2 দিলাম, 2 2 গুণে 4। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিতে পারি। এটা সরাসরি তোমরা n এর পরিবর্তে 2 দিতে পারো, না হলে n এর পরিবর্তে যে W/m দিয়েছি এখানেও কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি যেহেতু আগের n এর মানটা লিখে দিয়েছি, তাই এখানে কাটাকাটিটাও করে দেই। তাহলে W এর মান 4, m এর মান 2, 2 2 গুণে 4 হয়ে গেল, এদিকে RT। তাহলে PV সমান 2RT। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা লিখতে পারি PV সমান 2RT। নেক্সট, পরবর্তী, ঠিক ও ভুল নির্বাচন করতে বলছে। সব পদার্থের তাপ পরিবাহিতার মান সমান, এটি হচ্ছে ভুল, সবাইয়ের সমান নয়। নেক্সট বলছে, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটি হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। নেক্সট, পরবর্তী প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? সেটি উত্তর হবে উত্তল দর্পণ। নেক্সট, পরবর্তী 2.7 কি বলছে? এফ ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের সামনে কোনো বস্তুকে f এবং 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? তো এটি হবে সদ, অবশীর্ষ, বস্তুর আকারে বড়, মানে লিখতে পারি খর্বাকার। ওকে, আচ্ছা, খর্বাকার নয়, এটা তোমরা বিবর্ধিত করো। ওকে, বিবর্ধিত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 3 পিন প্লাগে লম্বা ও মোটা পিনটি কি নির্দেশ করে? এটি আর্থ পিন হিসাবে নির্দেশিত হয়। তারপরে, ওয়াট সমান ভোল্ট গুণিতক ড্যাশ অ্যাম্পিয়ার।
অ্যাম্পিয়ার। পরবর্তী, প্রাচীন কোনো বস্তুর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার হয়ে থাকে? কার্বন, যার ভর সংখ্যা 14 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 6। নেক্সট, নিউক্লিয় বিভাজনে যে শক্তি নির্গত হয় তার উৎস কি? তার উৎস হচ্ছে পরমাণুর ভর ত্রুটি। ওকে। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ বলছে ইউরেনিয়ামোত্তর মৌল হল নেপচুলিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম। অ্যানোড মাডে থাকে তামা। ক্যালামাইন যে ধাতুর আকরিক সেটি দস্তা। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে অ্যামোনিয়া গ্যাসের অণুতে বন্ধন জোড়ের সংখ্যা কত? সেটি উত্তর হচ্ছে 3টি। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িৎ পরিবহনের বাহক কারা? সেটি ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন। পরবর্তী, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে কে? ইলেকট্রন। নেক্সট, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কার্বনিক অ্যাসিড যার সংকেত হয়ে থাকে H2CO3। পরবর্তী, হলদে বর্ণের ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে বাদামি রঙের যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। সেটি ফেরিক হাইড্রক্সাইড। ফেরিক হাইড্রক্সাইড যার সংকেত হয়ে থাকে FeOH3। নেক্সট, রূপোর তৈরি গহনা পরে থাকলে কালো রঙের যে আস্তরণ পড়ে তার সংকেত লেখো। সেটি হচ্ছে সিলভার সালফাইড Ag2S। সিলভার সালফাইড। নেক্সট, নাইট্রোলিম তৈরির উপাদানগুলির নাম লেখো। সেটি ক্যালসিয়াম কার্বাইড যার সংকেত হয় CaC2 ও নাইট্রোজেন শুধু সংকেতটা লিখে দিচ্ছি N2। ওকে, ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেন। এখন নেক্সট, পরবর্তী IUPAC নামকরণ। আচ্ছা, এটা কিভাবে IUPAC নামকরণ হয় সেটা তোমাদের একটু বলে দিই। HO CH2 CH2 CH3 এর IUPAC নাম। তো এখানে যে সংকেতটি দেওয়া রয়েছে বা যে যৌগটির নাম CH2CH3 তার সঙ্গে একেবারে প্রথমে রয়েছে HO বা OH। এখন প্রথমত আমাদের কাজ যে কার্বনের সংখ্যাটাকে গুনে নেওয়া। এতে কার্বন রয়েছে 3টি।
3টি কার্বন থাকলে আমরা সেখানে লিখব প্রোপ, PROP। নেক্সট, কার্বনের মানে এই শৃঙ্খলের মধ্যে কোন বন্ধন রয়েছে, যেহেতু এক বন্ধন রয়েছে তাহলে আমরা করব ANE। নেক্সট, দেখতে হবে যে এর মধ্যে কোনো কার্বক্সিলিক মূলক আছে কি না। কার্বক্সিলিক মূলক হিসাবে রয়েছে এই OH। যেহেতু কার্বক্সিলিক মূলক রয়েছে তাই এই যে শেষের ইটি রয়েছে একে বাদ দিয়ে দিতে হবে। তার সঙ্গে কার্বক্সিলিক মূলক OH থাকলে তার পরিবর্তে লিখব OL। যদি অন্য কোনো কার্বক্সিলিক মূলক থাকে তার পরিবর্তে যেটা নিয়ম আমরা সেগুলো করব, কিন্তু OH এর পরিবর্তে আমরা লিখব OL। তাহলে নামটি কি দাঁড়ালো? PROPANOL, প্রোপানল। এবারে একে আমরা আরও একভাবে লিখতে পারি। প্রথমেই বলেছি কার্বন 3টি, তাই প্রোপ প্লাস এক বন্ধন রয়েছে তাই ANE। যেহেতু কার্বক্সিলিক মূলক রয়েছে তাই ইটাকে কেটে দিলাম, এ পর্যন্ত ঠিক রয়েছে। প্লাস এখন দেখতে হবে কার্বক্সিলিক মূলকের কাছ থেকে শুরু করে কার্বনগুলোকে গুনে নেওয়া। কার্বক্সিলিক মূলক এখানে রয়েছে, তাহলে ঠিক তারপর থেকে গুনব 1 2 3। তাহলে কত নম্বর কার্বনের সঙ্গে কার্বক্সিলিক মূলকটি যুক্ত রয়েছে, সেটি 1 নম্বর কার্বনের সঙ্গে, তাই 1 দিয়ে দিলাম। আর OH থাকার জন্য আমরা কি লিখব? OL। আচ্ছা, এটা কিন্তু 1, তাহলে আমরা আমাদের নামটি যেটা দাঁড়াচ্ছে PROP, প্রোপ, AN, প্রোপানল, প্রোপান, 1 OL, অল। এই হচ্ছে আমাদের নাম। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এই IUPAC নামকরণটা দেখে নিলাম। নেক্সট, পরবর্তী প্রশ্ন অথবাতে বলছে ইথিলিন অণুতে HCC এর মান কত? সেটি হয়ে থাকে 120 ডিগ্রি। পরবর্তী টেফলনের মনোমারের নাম লেখো, সেটা টেট্রা ফ্লোরো ইথিলিন, যার সংকেত হয়ে থাকে F2C, সেকেন্ড বন্ড CF2। পরবর্তীতে যাচ্ছি। এখন আমরা বিভাগ গ খ কমপ্লিট করলাম। বিভাগ গ নিয়ে শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 3.1-এ কি বলছে? শক্তি সংকট কি? এর একটি সম্ভাব্য সমাধান লেখো। শক্তি সংকট মানে শক্তির অভাব হয়ে যাওয়া। আমরা এতটাই বেশি পরিমাণে শক্তিকে ইউজ করছি যার ফলে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কী ধরনের শক্তি? যেমন কয়লা পুড়িয়ে যে শক্তি পাচ্ছি, এবং পেট্রোলিয়াম থেকে আমরা যেসব জ্বালানি পেয়ে থাকি সেই সবকে দহন করার ফলে আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি, আর এই চাহিদাকে মেটানোর জন্য ওই সব সম্পদ কমে যাচ্ছে, মানে সীমিত হয়ে যাচ্ছে, আর এই ঘটনাটাকে আমরা বলবো শক্তির সংকট। আচ্ছা, এর সম্ভাব্য একটি সমাধান কি কি? যে পুনর্বীকরণযোগ্য শক্তিকে কাজে লাগাতে হবে, যেমন সৌরশক্তি। যেখানে বায়ু শক্তি কাজে লাগানো সম্ভব সেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো দরকার। ঠিক এই সব শক্তিকে আমাদের ব্যবহার করতে হবে। নেক্সট বলছে শক্তির দক্ষতা এবং সংরক্ষণ। ওকে, আচ্ছা, এখন আমরা 3.1 দেখলাম, 3.2-তে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি ম্যাথ রয়েছে, এটার সলিউশনটা আমরা দেখে নেব। একটি কাঁচের পাত্রে 60 ডিগ্রি সেলসিয়াসে বায়ু আছে। চাপ স্থির রেখে উষ্ণতা কত বৃদ্ধি করলে তার 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে? তো এই অঙ্কটি
একটু একটি জায়গাতে একটু জটিল রয়েছে, আর পুরোটাই সহজ। ভাষাটা কঠিন আকারে দেওয়া হয়েছে, তোমাদের বুঝাচ্ছি, খুব মন দিয়ে একটু শুনবে। বলেছে 60 ডিগ্রি সেলসিয়াসে বায়ু, এটা হচ্ছে টি সমান 60 ডিগ্রি সেলসিয়াস বলেছে। আবার বলেছে যে চাপ স্থির রেখে, মানে চাপ একই থাকবে দুই সব সময়ের জন্য, তাই আমরা চাপটাকে নিলাম না, যেহেতু চাপ স্থির, এর কোনো দরকার নেই। বলছে উষ্ণতা কত বৃদ্ধি করলে, আচ্ছা তাহলে উষ্ণতা বৃদ্ধি করতে হবে, মানে উষ্ণতা আরও একবার রয়েছে, যেটা বৃদ্ধি করব তাকে T2 এবং যেটা ছিল তাকে T1 ধরি। T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। বলছে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। আমি ধরে নেই বায়ু যেটা ছিল V1 ভি ছিল বায়ু, এবং V2 কতটা, যে কিছুটা 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। ওকে, এখন একটা কথা বলছি, যখন এখানে একটি কথা বলে গেছে, দেখো যে উষ্ণতা কত বৃদ্ধি, যখন আমরা কোনো বায়ুর বা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব, তখন তার চাপও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আগে চাপ বা আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন ছিল আগে ভি, তাহলে ভি দিলাম। এবারে কতটা বৃদ্ধি পাবে, এই যে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে, এটাও এসে আবার যুক্ত হবে। ওকে, তাহলে আমরা যেহেতু যুক্ত হচ্ছে তাই যোগ দিলাম। কতটা বায়ু যোগ হবে, যে বায়ুটা বেরিয়ে যাচ্ছে। কতটা বায়ু বেরোচ্ছে, যে আসল ছিল ভি, তার 1/3 অংশ বেরিয়ে যাচ্ছে, এটা এসে যোগ হয়েছে, তাই যোগ করলাম। ওকে, এখন এটাকে যদি ক্যালকুলেশান করি, ভি প্লাস V/3, তাহলে এটি লসাগু করলাম 3V প্লাস 3V প্লাস ভি সমান 4V/3। ওকে, এইখানেই কারবারটি জটিল ছিল, আর পুরোটা ইজি। এবারে আমরা যেমন চার্লসের সূত্র ব্যবহার করি তেমন করব। যে আচ্ছা, তার আগে আমাদের একটি কাজ, যে T1 সেলসিয়াসে রয়েছে, কেলভিনে নিয়ে যেতে হবে। তাই আমরা 60-এর সঙ্গে 273 যোগ করব। এটা তো আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ করতে হয়। তাহলে এটা আমরা পেয়ে যাব 333 কেলভিন। ওকে, এবারে আমরা যে চার্লসের সূত্র জানি, যে চার্লসের সূত্রটি কি, V1 T1 সমান V2/T2। আমরা কার মান নির্ণয় করব, T2 এর মান নির্ণয় করব। তাই T2কে বা আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, বা এটা করলেও কোনো অসুবিধা নেই। এটা তোমাদের একটু সহজ হবে, বুঝিয়ে দিই। আচ্ছা, তাহলে T2 V1 কোনাকুনি গুণ করছি, আর এদিকে T1 V2। আমরা কার মান নির্ণয় করব, T2 এর মান, তাই T2কে রাখলাম, এবং T1 V2/V1 যেটা ছিল সেটা নিচে চলে আসবে। কেন, কারণ ওখানে গুণ আকারে ছিল। এবারে এদের মানগুলো পুট করব, যে T1 এর মান কত, T2 সমান T1 এর মান 333 ইন্টু V2 এর মান কত, 4V/3 রয়েছে, ওটাকে একবারে নিচে নামিয়ে দিই। আচ্ছা, তার সঙ্গে ছিল V1 এর মান কত, ভি। তাহলে কাটাকাটি করছি, ভি কেটে গেল, 3 দিয়ে দিলে 1, 3 3, 1 3 3, 1 3 3। তাহলে আমরা পাচ্ছি যে 111 গুণিতক 4 সমান 444। এটা T2 এর মান পেয়ে গেলাম। এটা কিসে পেলাম, যে T2 সমান এত কেলভিন। এখন কেলভিন থেকে
সেলসিয়াসে যাওয়ার জন্য আমরা সেলসিয়াস থেকে কেলভিনে এসেছিলাম যোগ করে, এবার কেলভিন থেকে সেলসিয়াসে যাব বিয়োগ করে। তাহলে এই 444 থেকে 273 মাইনাস করে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 171 এত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কার মান? T2 এর মান, এটাই আমাদের চেয়েছে। তাহলে ফাইনালে উত্তর তোমরা লিখে নেবে যে চাপ স্থির রেখে উষ্ণতা 171 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1/3 অংশ বায়ু বেরিয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। অথবাতে বলছে আদর্শ গ্যাস সমীকরণের মাত্রীয় সংকেত থেকে, মানে মাত্রীয় বিশ্লেষ এখানে লেখা আছে, কিন্তু আমরা প্রশ্নের মধ্যে যেটা বলতে চাইছি যে মাত্রীয় সংকেত থেকে এসআই পদ্ধতিতে আর এর একক নির্ণয় করো। আচ্ছা, মাত্রীয় সংকেত কি? এই যে আর এর মাত্রীয় সংকেত হয়ে গেল এইটি। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি কার্য বাই মোল ইন্টু উষ্ণতা। বলছে এসআই পদ্ধতিতে আর এর মান হবে জুল মোল ইনভার কেলভিন ইনভার্স, এটাকে বাদ দিয়ে দাও। ওকে, এটাই হচ্ছে কি এসআই একক। আচ্ছা, কার্যের এসআই একক হয়ে থাকে জুল, এবং মোল এর এসআই একক হিসাবে যা বলা যায় মোলই বলা যাবে। আর উষ্ণতাকে আমরা এসআই এককে কেলভিন লিখি, যেহেতু এটা এখানে বাই আকারে আছে, এখানে মাথাতে ইনভার্স দিয়ে দিচ্ছি, একই ব্যাপার। আর মাত্রীয় সংকেত এই যে ছিল, এই যে মাত্রীয় সংকেত থেকেই আমরা এটাতে এসেছি। নেক্সট পরবর্তী 3.3 বলছে চোখের উপযোজন কাকে বলে? চোখের নিকট বিন্দু কি? এই যে চোখের উপযোজন, বস্তু যদি বহুদূর থেকে ক্রমে চোখের দিকে এগিয়ে আসে তবে প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হতে চায়, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চোখ সিলিয়ারি পেশির সাহায্যে বক্রতা পাল্টে ফোকাস দৈর্ঘ্য এমন করে যে তখনও অবশিষ্ট প্রতিবিম্ব রেটিনায় গিয়ে পড়ে। এই প্রক্রিয়াকে উপযোজন বলে থাকে। বলছে চোখের নিকট বিন্দু, চোখ থেকে নিকটতম যে বিন্দু পর্যন্ত উপযোজনের জন্য আমরা বস্তুকে স্পষ্ট দেখতে পাই তাকে বলবো নিকট বিন্দু। পরবর্তীতে বলছে গ্লিসারিনের মধ্যে, এটা মধ্যে হবে, মাঝে হয়ে গিয়েছে, মধ্যে কাঁচের দণ্ড ডোবালে দেখা যায় না কেন? দেখে নি, এই যে প্রশ্নটি দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে যে বলছে গ্লিসারিন ও কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান হওয়ায় গ্লিসারিনের মধ্যে ডোবালে দুই মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির প্রতিফলন বা প্রতিসরণ হয় না বললেই চলে, তাই কাঁচদণ্ডকে অদৃশ্য দেখায়। এই যে এদের প্রতিসরাঙ্ক প্রায় দেওয়া রয়েছে, এখানে হচ্ছে 1.47 আর এখানে হচ্ছে 1.48 থেকে 1.6, প্রায় একেবারে সেম, সামান্য একটু পরিবর্তন, তাই দেখা যায় না। পরবর্তী বলছে কুলম্বের সূত্রটি লেখো ও গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। কুলম্বের সূত্র কি বলছে? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের গাণিতিক রূপটি কি হবে? গাণিতিক রূপ হয়ে যাবে যে এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবারে এখানে কে কোন জিনিসটা সেখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। এফ হচ্ছে কার্যকারী বল, কে হচ্ছে এটা একটা ধ্রুবক, এবং Q1 Q2 হচ্ছে দুটো কণা, আর হচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব। ওকে, আচ্ছা, এখন আমাদের আজকের টপিক এই পর্যন্তই। নেক্সট পরবর্তীকাল আমরা যে প্রশ্নগুলো ছেড়ে গেলাম ওগুলোর অ্যান্সার আমরা পার্ট 2তে নিয়ে আসছি। আর তোমাদের ক্লাস শুরুর আগেই যেমন রুটিন বলেছিলাম, সেই রুটিন অনুসারেই ঠিক সকাল 7টাতে তোমরা ক্লাসটি পেয়ে যাবে।
আর একটা ছোট্ট ফাইনালি কথা বলে দিই যে আমরা এখন যে ফাইনাল যে পিডিএফটি পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি গ্রুপ করা হয়েছে, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ওখানে তোমরা ক্লিক করো, একেবারে সরাসরি গ্রুপে চলে যাবে। প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পর তোমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই ক্লাসের পিডিএফটি তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।